প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে তোমাদের 2024-25 সেশনের ক্ষয় ইউনিটের পরীক্ষা হয়ে গেল। যারা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। এখন আমরা আজকের হয়ে যাওয়া 2024-25 সেশনের ক্ষয় ইউনিটের যে প্রশ্নটা আছে সেটার ইংরেজিটুকু সলভ করব। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমাদের আজকের প্রশ্নের ইংরেজি অংশটুকুর প্রথম প্রশ্নটা যেটা ছিল দ্য সিনোনিয়ামস অফ ডেভিয়েট। খেয়াল রাখো হোয়াট ইজ ডেভিয়েট বা এই ডেভিয়েট অর্থ কি মনে রাখবা। এই ডেভিয়েট অর্থ হচ্ছে একটা ট্র্যাক থেকে নড়ে যাওয়া বা বিচ্যুত হওয়া বা পথভ্রষ্ট হওয়া। তার মানে তুমি একটা লাইনে যাচ্ছ ওইখান থেকে আলাদা হয়ে যাওয়া, কথা বুঝতে পেরেছো? বা পথভ্রষ্ট হয়ে যাওয়া, বিচ্যুত হয়ে যাওয়া, মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এইটা হচ্ছে ডেভিয়েট। এখন এই ডেভিয়েটের সিনোনিমস চেয়েছে আমাদের, বা আমরা যদি বলি সমার্থক শব্দ চেয়েছে। এখন খেয়াল করো কন্টিনিউ মানে হচ্ছে চলতে থাকা। এখন খেয়াল করো একটা হচ্ছে বিচ্যুত হওয়া আর একটা হচ্ছে চলতে থাকা, এটার মধ্যে কি কোনো মিল আছে? কোনো মিল নাই। সেকেন্ডটা দেখো পারভেট। আমাদের পারভেট মানে হচ্ছে অনুপ্রবেশ করা বা ছড়িয়ে থাকা বা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। আমাদের ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার সাথে কি নড়ে যাওয়া, বিচ্যুত হওয়ার কোনো কানেকশন আছে? না, নেই। তারপরে আমাদের খেয়াল করো ডাইগ্রেস। ভাইয়া ডাইগ্রেস মানে হচ্ছে বিপথে চলে যাওয়া। খেয়াল করো ডাইগ্রেস মানে হচ্ছে বিপথে চলে যাওয়া বা বিচ্যুত হওয়া বা আউট অফ ট্র্যাক হয়ে যাওয়া। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের এই যে এখানে আমাদের যদি সিনোনিমস অপশনটা আমরা দেখি বা আমরা যদি বলি ডাইগ্রেস মানে হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া, বিপথে চলে যাওয়া বা বিচ্যুত হয়ে যাওয়া। তার মানে অ্যাকচুয়ালি আমাদের কানেকশন হচ্ছে কোনটার সাথে? ডাইগ্রেসের সাথে। তার মানে আমাদের ডেভিয়েটের সিনোনিমাস হচ্ছে কোনটা? ডেভিয়েটের সিনোনিমাস হচ্ছে ডাইগ্রেস। আর অল্টারনেট মানে হচ্ছে পরিবর্তন করা। আমাদের বিচ্যুত হওয়ার সাথে পরিবর্তনের কোনো কানেকশন নাই। যে আমরা জানি যে বিপথে চলে যায় সে আউট অফ ট্র্যাক, তার লাইন থেকে বেলাইনে চলে যায়। তার মানে আমাদের এখানে ডেভিয়েটের সিনোনিম হচ্ছে কোনটা? ডেভিয়েটের সিনোনিম হচ্ছে ডাইগ্রেস। আমরা যদি কোশ্চেন নাম্বার 2 খেয়াল করি, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। বলেছে তার একটা স্বর্ণের মতো মন রয়েছে। আমরা যদি খেয়াল করি আমাদের অপশন নাম্বার এতে আছে ম্যাটাফোর। ম্যাটাফোর মানে তুলনা করা। আইরনি মানে হচ্ছে এমন কিছু বলা যেটা হচ্ছে তার দ্বারা সম্ভব না বা এরকম কিছু সাধারণত হয় না। যেমন আমি যদি বলি যে পুলিশ গ্রেফতার হয়েছে, এখন পুলিশ তো গ্রেফতার হয় না, পুলিশ গ্রেফতার করে, ব্যাপারটা উল্টা হয়ে যায়, এরকম একটা এক্সাম্পল হয়ে যায়। তা আইরনিটা হচ্ছে এইরকম, যেটা হচ্ছে এমন কিছুকে এক্সপ্লেন করা যেটা আসলে সচরাচর হয় না, কথা বুঝতে পেরেছো? তারপর যেমন আমি যদি বলি হাতি গাছে উঠে গেছে, এখন হাতি কি ভাই গাছে উঠে যেতে পারে না? এই জিনিসটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে ভাইয়া আইরনি। তারপর দেখো সিমিলি। সিমিলি মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা করা, সেই তুলনার মধ্যে আমাদের থাকতে হবে লাইক, আমাদের থাকতে হবে এস। পার্সনিফিকেশন কি ভাইয়া? পার্সনিফিকেশন হচ্ছে বস্তু যখন ব্যক্তির মতো কাজ করে। খেয়াল করবা, বস্তু যখন ব্যক্তির মতো কাজ করে, বস্তু যখন ব্যক্তির মতো কাজ করে তাকে আমরা বলি হচ্ছে পার্সনিফিকেশন। এখন খেয়াল করো বলেছে তার একটা স্বর্ণের মতো মন রয়েছে। তার মানে তার মনকে তুলনা করেছে কার সাথে? স্বর্ণের সাথে। আর তুলনার ক্ষেত্রে দুইটা জিনিস হয়, একটা হয় হচ্ছে ভাই সিমিলি আর একটা হয় হচ্ছে ম্যাটাফোর। ম্যাটাফোরটাও তুলনা, সিমিলিটাও তুলনা। তবে সিমিলি হইতে গেলে কি লাগবে? লাইক অথবা এস। দেখো তো ভাইয়া এখানে কোনো লাইক এস আছে? নাই। তার মানে এটা সিমিলি হবে না, এটা পার্সনিফিকেশন হবে না, কারণ এটা ব্যক্তির মতো কাজ করে নাই। আইরনি তো হবেই না। এটা কি হবে ভাইয়া? এটা হবে ম্যাটাফোর। এখানে দুইটা জিনিসের মধ্যে তুলনা করেছে, কম্পারিজন করেছে, কোনো ধরনের লাইকেস ব্যবহার না করে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ম্যাটাফোর। তারপর হচ্ছে টু হ্যাভ কোল্ড ফিট মিনস। খেয়াল করো কোল্ড ফিট একটা ফ্রেজ, এই ফ্রেজটার আমাদের অর্থ চেয়েছে বা ভোকাবুলারি চেয়েছে, যেটার আসলে মানে কি? খেয়াল করবা কোল্ড ফিট মানে হচ্ছে ভাইয়া নার্ভাস হয়ে যাও। তুমি নর্মালি চিন্তা করো তো, তুমি যখন একটা কথা বলো যে একেবারে নার্ভাস হয়ে তার পাটা কি হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। কখন ঠান্ডা হয়ে গেছে? নার্ভাস হয়ে যাওয়ার কারণে। তার মানে আমাদের কোল্ড ফিট বা পা, কোল্ড ফিটের যদি সঠিক মানে আক্ষরিক ইংরেজিটা করো কি দাঁড়াচ্ছে? কোল্ড মানে ঠান্ডা, ফিট মানে পা, ঠান্ডা পা। তার মানে আমাদের হাত পা ঠান্ডা কখন হয়ে যায়? যখন আমরা নার্ভাস হয়ে যাই। তার মানে আমাদের কোল্ড ফিটের সঠিক সিনোনিমাসটা হচ্ছে কোনটা ভাইয়া? সিনোনিমাসটা হচ্ছে টু বিকাম নার্ভাস, নার্ভাস হয়ে যাওয়া। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। খেয়াল করো এখানে প্রথমে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা অনেক পড়েছি। সিকোয়েন্স অফ টেন্সটা হচ্ছে আমাদের যদি দুইটা ক্লজ থাকে একটা সেন্টেন্সে, একটা যদি ভাইয়া প্রেজেন্ট টেন্স হয়, খেয়াল রাখবা,
একটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তার পাশেরটাও সবসময় প্রেজেন্ট টেন্সই বা ফিউচার টেন্স হওয়া লাগে, সেটা পাস্ট টেন্স হতে পারে না। খেয়াল রাখবা, সেটাকে হয় প্রেজেন্ট টেন্স হইতে হবে নাহলে ফিউচার হইতে হবে, সেটা পাস্ট টেন্স হইতে পারবে না। খেয়াল করো, আমি যদি খেয়াল করি 2 নম্বর অপশনটা দেখো, আরটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আইডেন্টিফাইডটা হচ্ছে B2, পাস্ট টেন্স মিলে নাই, প্রেজেন্ট পাস্ট হয়ে গেছে। বিসি নাম্বারটা দেখো, স্প্রিট প্রেজেন্ট ক্যান বি আইডেন্টিফাই প্রেজেন্ট, হতে পারে এইটাও প্রেজেন্ট এটাও প্রেজেন্ট, তার মানে হতে পারে এ, হতে পারে সি, হতে পারে কি ডি। এইবার খেয়াল করো, এ নাম্বারে বলেছে মেনি পিপল স্প্রিট ফেক নিউজ, অনেক মানুষ আছে যারা হচ্ছে ফেক নিউজ স্প্রিট করে, মানে ছড়াই দেয় কিসে, সোশ্যাল মিডিয়াতে, মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে। হুইচ ড্যাশ আইডেন্টিফাই, এখন ভাইয়া যে ছড়ায়, যে ফেক নিউজটা ছড়ায় সে নিজে কি আইডেন্টিফাই করবে? না, সে নিজে আইডেন্টিফাই করবে না। আমি ফেক নিউজ ছড়াইছি তাহলে আমি আইডেন্টিফাই করব না, এটা অন্য কেউ আইডেন্টিফাই করবে। তার মানে সেন্টেন্সটা ভাইয়া অ্যাক্টিভ না, সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ। আর এখানে প্যাসিভ যদি আমি খেয়াল করি, এটা হয় না আমাদের, আইডেন্টিফাইটা হয় না আমাদের, একমাত্র প্যাসিভ হচ্ছে কোনটা, ক্যান বি আইডেন্টিফাইড। কথা বুঝতে পেরেছো? বলেছে হুইচ ক্যান বি আইডেন্টিফাইড চেকিং কেয়ারফুলি, যেটা আমরা সতর্কতার সাথে যদি খেয়াল করি বা সতর্কতার সাথে চেক করি তাহলে আমরা সেটাকে বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে ফেক, এই জিনিসটা আসলে সঠিক না। তাহলে আমাদের একটা হবে স্প্রিট, আর এটা কি হবে, ক্যান বি আইডেন্টিফাইড। তারপরে খেয়াল করো, সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। প্রশ্নটা খেয়াল করো, এর মধ্যে লেস্ট হওয়ার চান্স নাই ভাইয়া, কারণ লেস্টের পরে আমাদের বসা লাগে শুড প্লাস B1। সেন্টেন্সে খেয়াল করো, আমাদের এখানে শুড প্লাস B1 নাই, তার মানে এটা কোনোভাবেই লেস্ট হওয়ার চান্স নাই। হতে পারে ইফ, হতে পারে ওয়েদার, হতে পারে আনলেস। ইফ মানে যদি, আনলেস মানে কি যদি না। খেয়াল কি বলেছে, বলেছে সার্টেন সিরিয়াস ডিজিজেস, কিছু মারাত্মক বা সিরিয়াস রোগ রয়েছে, ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, যেগুলাকে সাকসেসফুলি ট্রিট করা যায়, মানে একেবারে ট্রিটমেন্ট করে বা সারিয়ে ফেলা যায়, কখন, ড্যাশ ডিটেক্টেড ইন এন ইনিশিয়াল স্টেজ, যদি সেগুলাকে ডিটেক্ট মানে খুঁজে বের করে ফেলা যায়, ইনিশিয়াল স্টেজ মানে প্রাথমিক স্টেজে, প্রাথমিক স্টেজেই যদি সেই রোগগুলাকে আমরা বের করে ফেলতে পারি, ধরে ফেলতে পারি, ডিটেক্ট করে ফেলতে পারি, তাহলে আমাদের ওইটাকে সারিয়ে ফেলা যায়। যদি ডিটেক্ট করতে পারি, যদি সেটাকে খুঁজে বের করতে পারি, যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারি। আর যদি বোঝাতে ভাই আমাদের বসে হচ্ছে ইফ। বলেছে কিছু মারাত্মক ডিজিজ আছে যেইগুলাকে আমরা সারিয়ে তুলতে পারি যদি সেটাকে আমরা ইনিশিয়াল স্টেজে বা প্রাথমিক স্টেজেই পেয়ে যাই বা বুঝে ফেলতে পারি যে আমাদের এই মারাত্মক রোগটা হতে যাচ্ছে। তারপরে প্রশ্নটা ভাই খেয়াল করো, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস ইফ মাই ব্যাংক অল মর্নিং আই ক্যান্ট গেট থ্রু। একটা টেন্সের প্রশ্ন, খেয়াল করো, বলেছে আমি কাস্টমার সার্ভিসে কল করেছি অফ মাই ব্যাংক অল মর্নিং, পুরো সকাল থেকে কল করেছি। তার মানে তার কল করা শুরু হয়েছে কখন, তার কল করা শুরু হয়েছে সকালবেলা। এখনো কি থামছে না, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এমন বুঝাইলে আমাদের তখন হয় ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ভাই কোনটা, হ্যাভ বিন ট্রাইং। আরও একটা সিস্টেম আপনারা ধরতে পারেন, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। খেয়াল করেন, এইখানে আছে আই ক্যান্ট, ভাইয়া আমাদের ক্যানটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। খেয়াল করবেন, আমাদের ক্যানটা হচ্ছে ভাই কোন টেন্স, ক্যানটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন আমাদের যখন সেন্টেন্সে ভাইয়া একটা প্রেজেন্ট টেন্স হবে তখন আরেকটা পাস্ট টেন্স হয় না। কথা বুঝতে পেরেছেন? আমাদের প্রিন্সিপাল ক্লজটা যখন প্রেজেন্ট টেন্স থাকে তখন সাথের যে ক্লজটা সেটা প্রেজেন্ট টেন্সই হয়। দেখেন আমাদের হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্স, তারপরে হচ্ছে আমাদের টায়ারটা হচ্ছে, ট্রাইটটা হচ্ছে পাস্ট টেন্স, উডটা হচ্ছে পাস্ট টেন্স। তার মানে একমাত্র আমাদের প্রেজেন্ট টেন্স কোনটা, আমাদের একমাত্র প্রেজেন্ট টেন্স হচ্ছে হ্যাভ বিন ট্রাইং। আপনি টেন্স ওয়াইজও ধরতে পারেন, আপনি সিকোয়েন্স অফ টেন্স দিয়েও ধরতে পারেন, যেভাবে আপনার জন্য সুবিধা হয়। পরবর্তী প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি ভাইয়া, ড্যাশ দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট। খেয়াল করেন, এই হাসেল অ্যান্ড বাসেল মানে হচ্ছে অনেক ঝক্কি, ঝামেলা, কোলাহল। বলেছে এই যে শহরের মধ্যে এত কোলাহল থাকা সত্ত্বেও এই কোলাহলের মাঝখানে সে একটা পার্ক খুঁজে পেয়েছে তার সুন্দরভাবে রেস্ট করার জন্য। কোথায় পেয়েছে? এই সিটির মাঝখানে, এত কোলাহলের মাঝখানে, মধ্যে, এটা বুঝাতে হচ্ছে ভাই অ্যামিস্ট। অ্যামিস্ট মানে হচ্ছে মধ্যে, ভেতরে, অভ্যন্তরে। বলেছে এত কোলাহলের মধ্যে, এত কিছুর মধ্যে, এত ঝামেলার মধ্যে, ঝক্কি ঝামেলার মধ্যেও সে একটা কি করেছে, সে একটা জায়গা খুঁজে পেয়েছে যেইখানে সে কি করতে পারে, সে শান্তিতে রেস্ট করতে পারে। তাহলে আমাদের মধ্য বুঝাতে হবে কি বসে, মধ্য বুঝাতে বসে হচ্ছে অ্যামিডস্ট।
তারপরটা যদি আমরা খেয়াল করি ভাইয়া, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, আমাদের ইফ যুক্ত কন্ডিশনাল ভাইয়া, ইফ যুক্ত কন্ডিশনাল খেয়াল করো, ইফ আছে তারপরে আছে হ্যাড নট ইমপ্রিজন্ড ভাইয়া, হ্যাড বিন ইমপ্রিজন্ড আছে, আমাদের যখন সেন্টেন্সে ভাইয়া হ্যাড প্লাস বিথি থাকবে তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট। আর খেয়াল রাখবেন ইফ যুক্ত কন্ডিশনাল যদি আমাদের ভাইয়া পাস্ট পারফেক্ট হয়, আরেকটা আমাদের হয় হচ্ছে ভাইয়া উড হ্যাভ প্লাস বিথি। কথা বুঝতে পেরেছি ভাইয়া, আমাদের বসে হচ্ছে উড হ্যাভ প্লাস বিথি, আমাদের ইফ যুক্ত কন্ডিশনালের নিয়ম। আমাদের হ্যাড প্লাস বিথি আছে, পাস্ট পারফেক্ট আছে, আরেকটা হবে উড হ্যাভ প্লাস বিথি। ভাইয়া উড হ্যাভ প্লাস বিথি নাই, উড হ্যাভ প্লাস বিথি নাই, উড হ্যাভ প্লাস বিথি নাই, সঠিক অ্যান্সার হচ্ছে উড নট হ্যাভ বিকাম। এই যে ভাইয়া উড, এই যে হ্যাভ, এই যে বিথি, আমাদের কন্ডিশনালের নিয়ম। একটা যেহেতু হ্যাড প্লাস বিথি আছে বা পাস্ট পারফেক্ট আছে, আরেকটা আমাদের হবে ভাইয়া উড হ্যাভ প্লাস বিথি। বি নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক। পরবর্তী প্রশ্নটা যদি ভাই আমরা দেখি, দেখেন মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং হুইচ হ্যাজ, বলেছে অনেক মানুষ আছে যারা হচ্ছেন এখন ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, যারা অনেক বেশি এখন ইন্টারেস্টেড কিসের ব্যাপারে, সাস্টেনেবল লিভিং। সাস্টেনেবল হচ্ছে টেকসই, টেকসইভাবে বেঁচে থাকার জন্য তারা অনেক বেশি এখন ইন্টারেস্টেড। হুইচ হ্যাজ স্পার্ক, যেটা হচ্ছে স্পার্ক করেছে এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, যেইটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি যে প্রোডাক্টগুলো আছে, পরিবেশের সাথে ফ্রেন্ডলি প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে হচ্ছে বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে ফেলাইছে। কেন বাড়িয়ে ফেলাইছে? কারণ আপনি যখন ইকো ফ্রেন্ডলি, আপনি যখন পরিবেশ সম্মত, আপনি যখন স্বাস্থ্যের জন্য ভালো প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, তখন এটা আপনাকে একটা টেকসই জীবন দিবে, একটা সাস্টেনেবল জীবন দিবে। তো এই জিনিসটা বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। কেন? মানুষ এখন সাস্টেনেবল জীবন চায়, দ্যাটস ওয়াই মানুষ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট এখন কি করতেছে, অনেক বেশি ব্যবহার করতেছে। সো এই যে বেড়ে গেছে বুঝাইতে আমাদের এখানে কোনটা বসবে, ভোকাবুলারি। খেয়াল করেন, ডিক্লাইন মানে ভাইয়া কমে যাওয়া, চান্স নাই। ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে দুর্যোগ, কথা বুঝতে পেরেছেন, দুর্যোগ হওয়ার তো চান্স নাই। আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে পারা, কোনোভাবেই হবে না। এখানে হবে ভাই সার্জ, সার্জ মানে হচ্ছে বেড়ে যাওয়া, একেবারে ঢেউ হয়ে যাওয়া, কথা বুঝতে পেরেছেন। বলেছে যেহেতু মানুষ এখন এই কি চাচ্ছে, মানুষ এখন সাস্টেনেবল লিভিং চাচ্ছে, এই জন্য ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেছে, তাদের একটা ঢেউ চলে আসছে যে অনেক বেশি বেড়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন কেন বেড়ে যাচ্ছে? কারণ মানুষ এখন সাস্টেনেবল জীবন চাচ্ছে, তাই। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা ভাই কি হবে? সঠিক অ্যান্সারটা হবে ভাইয়া সার্চ। তারপর একটা কোশ্চেনটা খেয়াল করেন ভাইয়া, দ্য অ্যান্টোনিয়াম অফ রিগোরাস। খেয়াল করবো ভাইয়া, রিগোরাস মানে হচ্ছে শক্ত, রিগোরাস মানে হচ্ছে কঠিন, রিগোরাস মানে হচ্ছে মজবুত, কথা বুঝতে পেরেছেন। শক্ত বা কঠিন, অনেক বেশি কঠোর বা তীব্র জিনিসকে আমরা প্রকাশ করেছি ভাই রিগোরাস দিয়ে। খেয়াল করব আমাদের চেয়েছে অ্যান্টোনিয়াম, আমরা এটা পরীক্ষার সময় অনেক সময় খেয়াল করি না, এটা আমাদের খেয়াল করতে হবে। এটা কিন্তু সমার্থক শব্দ চায় নাই ভাইয়া, চেয়েছে বিপরীত শব্দ, রিগোরাসের বিপরীত শব্দ। খেয়াল করেন, চ্যালেঞ্জিং মানে হচ্ছে যেটা হচ্ছে কঠিন। আমরা যদি খেয়াল করব, ফ্লেক্সিবল মানে হচ্ছে ভাইয়া নমনীয়। খেয়াল করব, ডোমিনেটিং মানে হচ্ছে ডোমিনেটিং মানে দমনীয়, যেটাকে হচ্ছে দমন, মানুষ যেটাকে হচ্ছে দমন করে। মাত্র এখানে সঠিক আনসার কোনটা? রিগোরাস মানে হচ্ছে শক্ত বা কঠিন। আর কঠিনের বিপরীত শব্দ কোনটা হবে ভাইয়া? কঠিনের বিপরীত শব্দ হচ্ছে ফ্লেক্সিবল, নমনীয়, কথা বুঝতে পেরেছি, নমনীয়। তো দেখেন, মিট মি ড্যাশ অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। খেয়াল করবেন, বলেছে আমার সাথে দেখা করো। কোথায় দেখা করো? মেট্রো স্টেশনে দেখা করো। খেয়াল করবো আমরা, মেট্রো স্টেশন হচ্ছে একটা জায়গা, এবং বড় জায়গা না ভাইয়া, একটা ছোট জায়গা। খেয়াল করবো, মেট্রো স্টেশন হচ্ছে একটা ভাইয়া ছোট জায়গা, আর আমাদের ছোট জায়গার ক্ষেত্রে সবসময় প্রিপোজিশন বসে হচ্ছে ভাইয়া এট। আমরা মনে রাখবো, ছোট জায়গার ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন বসে হচ্ছে ভাইয়া এট, বড় জায়গার ক্ষেত্রে বসে ইন, আর ছোট জায়গার ক্ষেত্রে কি বসে এট। তাহলে কি হবে? মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন, আমার সাথে দেখা করো। কোথায় দেখা করো? মেট্রো স্টেশনে দেখা করো। তারপরটা খেয়াল করো, ড্যাশ আই এম মাইনর আই ক্যান নট ড্রাইভ ইয়েট। এটা তোমরা দুইভাবে করতে পারো, অর্থ অনুযায়ী করতে পারো, সেন্টেন্স দিয়েও করতে পারো। যেমন খেয়াল করো, এখানে একটা ভার্ব আছে এম, একটা ভার্ব আছে ক্যান নট। তার মানে আমাদের ভার্ব আছে কয়টা? ভার্ব আছে দুইটা। যেহেতু ভার্ব আছে দুইটা, তার মানে এখানে আমাদের ক্লজও আছে দুইটা। খেয়াল করবা, ক্লজ আছে কয়টা ভাইয়া? দুইটা। আর দুইটা ক্লজ থাকলে তাদের মাঝখানে বসে হচ্ছে ভাইয়া কনজাংশন। আমরা খেয়াল রাখবো, দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স থাকলে তাদেরকে যুক্ত করে কে? তাদেরকে যুক্ত করে ভাইয়া কনজাংশন। আমরা খেয়াল করব, দুইটা ক্লজ, দুইটা সেন্টেন্স থাকলে তাদেরকে যুক্ত করে কনজাংশন। কে যুক্ত করে ভাইয়া? কনজাংশন যুক্ত করে। আর এই যে দেখেন, বিং ভার্ব প্লাস আইএনজি কনজাংশন হয় না, ডিউর সাথে বসে টু নাই। আমাদের এভিডেন্টলি হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখনো কনজাংশন হয় না, আমাদের একমাত্র কনজাংশন হচ্ছে সিন্স। বলেছে সিন্স আই এম মাইনর আই ক্যান নট ড্রাইভ ইয়েট। বলেছে যেহেতু আমি এখনো মাইনর মানে আনারি, অপটু, এখনো ভালোভাবে
পারি না, তাই আমি কি করতে পারবো না, আই ক্যান নট ড্রাইভ ইট, আমি এখনো ড্রাইভ করতে পারবো না, আমি এখনো আনারি। কথা কি বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমাদের এখানে সঠিক আনসার কি হবে ভাইয়া? সঠিক আনসার হবে হচ্ছে ভাইয়া সিন্স, এজ এ কনজাংশন আমাদের এখানে বসবে হচ্ছে ভাইয়া সিন্স। পরেটা যদি খেয়াল করি, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ। আবারও একটা আমাদের প্রশ্ন আসছে, যে প্রশ্নটা আসছে হচ্ছে পুট অফ, পুট অন, পুট আউট, পুট ইন। খেয়াল করবো আমাদের কোনটা এখানে বসবে। বলেছে ফায়ার ফাইটার্স, ফায়ার ফাইটার্স মানে হচ্ছে আমাদের যে দমকল বাহিনী, যারা হচ্ছে আগুন নেভানোর কাজ করে। বলেছে তারা 5 ঘন্টা কাজ করেছে। কেন কাজ করেছে? ড্যাশ দ্য ব্লেজ, ব্লেজ মানে হচ্ছে আগুন, তার মানে আমরা জানি ফায়ার ফাইটাররা কি করে, আগুনটাকে নিভানোর জন্য কাজ করে। আমরা মনে রাখবো পুটিন মানে হচ্ছে কোথাও রাখা, তারা কি আগুন রাখে না, তারা আগুন নেভায়, আর আগুন নেভানো মানে হচ্ছে ভাইয়া পুট আউট। আমরা খেয়াল করবো পুট আউট মানে হচ্ছে নেভানো, কোনো কিছু নির্বাপন করা, নিভিয়ে ফেলা। কথা বুঝতে পেরেছি? তার মানে তারা 5 ঘন্টা ধরে কাজ করেছে। কেন কাজ করেছে? আগুন নিভিয়ে ফেলার জন্য, নেভানোর জন্য। আর আগুন নেভানো মানে আমাদের কি হবে ভাইয়া? আমাদের হবে হচ্ছে ভাইয়া পুট আউট। তারপর আমরা খেয়াল করবো হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার। আমরা যদি বলি, খেয়াল করবো ভাইয়া, আফটার হচ্ছে একটা প্রিপোজিশন। খেয়াল করবো আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে যদি ভাইয়া ভার্ব বসে, সেই ভার্বটা সবসময় বসবে ভার্ব প্লাস আইএনজি, আমরা মনে রাখবো। তারপরে যদি সরাসরি ভার্ব বসে, এখানে আফটার কনজাংশনের কাজ করলে তার সাথে সাবজেক্ট থাকে, কিন্তু এখানে আফটারের পরে যেহেতু সরাসরি ভার্ব বসছে, তার মানে আফটারটা প্রিপোজিশন। আর আফটার যখন প্রিপোজিশনের কাজ করবে, তারপরে ভার্ব বসলে সেই ভার্বটা সবসময় কি হবে ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি হবে। দেখো এইটা ভার্ব প্লাস আইএনজি হয় নাই, এটা ভার্ব প্লাস আইএনজি হয় নাই, তার মানে হতে পারে হিটিং, হতে পারে বিং হিট। এবার খেয়াল করো কি বলেছে, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার। বলেছে সে হসপিটালে গেছে আফটার ড্যাশ অন দ্য হেড উইথ এ বোতল। হচ্ছে সে কেন গিয়েছে? কারণ সে মাথার মধ্যে একটা বোতল দিয়ে আঘাত পেয়েছে। এখন ভাইয়া, নিজেকে কেউ নিজে আঘাত করে? আমার তো মনে হয় এটা কি সম্ভব না। যদি নিজেকে নিজে আঘাত করতো তাহলে এটা হয়তো অ্যাক্টিভ, যেহেতু নিজেকে নিজে আঘাত করে নাই, এটা হবে প্যাসিভ, বোতলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। আর প্যাসিভ হলে ভাইয়া ডিরেক্ট হিটিং হবে না, হবে বিং হিট। মনে রাখবা, আমরা যদি আমাদের প্যাসিভ হয় তখন আমাদের বসে হচ্ছে ভাইয়া বিং প্লাস V3, আর আমাদের সেই বিং প্লাস V3 হচ্ছে ভাইয়া বিং হিট। তাহলে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার বিং হিট অন দ্য হেড। খেয়াল করো, দুইটা জিনিস আমরা পূরণ করেছি। আমরা আফটারের পরে বা প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি লাগবে, সেই ভার্ব প্লাস আইএনজিও রেখেছি, এই যে বিং। তারপরে প্যাসিভের জন্য V3 লাগবে, সেই V3 হচ্ছে কি ভাইয়া? হিট। অনেকে মনে করতে পারে ভাইয়া হিটের V3 মনে হয় হিটেড, না ভাইয়া, হিটের V3 হিট নিজেই, বিং হিট, হিটটা B1 না, হিটটা হচ্ছে ভাইয়া B3। তারপর দেখো লাস্ট কোশ্চেন, চোজ দ্য ইনকারেক্ট স্পেলিং। খেয়াল করবা, অ্যাপ্রিহেনশন বানানটা একেবারেই ঠিক আছে ভাইয়া। অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে আশঙ্কা, কোনো কিছুর আশঙ্কা। এক্সপ্লেনেশন মানে হচ্ছে ভাইয়া ব্যাখ্যা, এই বানানটাতে একটু ভুল আছে। কি ভুল আছে আমি বলছি। তারপরে খেয়াল করো, ট্র্যাঙ্কুলিটি মানে হচ্ছে একেবারে শান্ত ভাইয়া, একেবারে শান্ত ঠান্ডা থাকা। ডুপ্লিসিটি মানে হচ্ছে ভাইয়া প্রতারণা, ছলনা করা। কথা বুঝতে পেরেছো? এই তিনটা বানানই এইখানে ভাইয়া ঠিক আছে, একটা বানানি এইখানে ভুল, সেটা হচ্ছে ভাইয়া এক্সপ্লেনেশন, কারণ ভাইয়া এক্সপ্লেনেশনে এই আইটা বসে না। মনে রাখবা, এক্সপ্লেনেশন বানানো হচ্ছে EXPLANATION, এখানে আইটা থাকবে না। এক্সপ্লেনেশন মানে হচ্ছে ভাইয়া ব্যাখ্যা। কথা কি বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে বি। এই ছিল আমাদের 2024-25 সেশনের, মানে আজকে হয়ে যাওয়া পরীক্ষার ইংরেজি অংশের সলভ। আই হোপ যে তোমরা যারা ক্লাসটি দেখেছো তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো কোনটা আনসার হয়েছে, কেন হয়েছে বা কিভাবে হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের জন্য দেখা হবে। ভালো থেকো সবাই।